একা কোথায়? আমি অফিস যাব না তো। খুশি আবার কি মনে করে মুখ ফেরায়, তবে তার দৃষ্টি অভিব্যক্তিহীন। কোনো অনুভূতি নেই, আগ্রহ নেই, অভিযোগ নেই, রাগ নেই। কেমন একটা দায়সারা ভাব বিদ্য তাতে। ও নিষ্প্রভ ধিমে আসার স্বরে বলে, আপনি থাকলেও তো এখন আমার একা একা লাগে নিব্রাস। নিব্রাস খুব করে থমকালো। ইহজনমের সবচেয়ে আশ্চর্যজনক এবং হতাশাযুক্ত কথাটাতে সে হজম করতে পারল না মিনিট 10 খুইয়েও। ততক্ষণে পুরো কেবিনে পিনপতন নীরবতা ছেয়ে গেছে। খুশিও খুব সন্তর্পণে নিজের শুকনো মুখ ফিরিয়ে নিয়েছে। নিব্রাসের সদ্বিত ফিরতেই সে তড়িৎ বেগে মেয়েটা 2 হাত নিজের মুঠোয় আনে। রাগ করছো না? আই এম সরি খুশ। তোমার সাথে থাকলে আমার নিজের উপর মারাত্মক রাগ লাগতো। মনে হতো আমি তোমার আরেকটু খেয়াল রাখলেও পারতাম। কণ্ঠ তার কম্পিত। সে একটু থামে, ধরা গলায় বলে, বিজনেসেও সমস্যা হয়েছিল খুশ। আমার নিজেকে বিরক্ত লাগতো, বিশ্বাস করো। আমি রাজনীতিও ছেড়ে দিয়েছি খুশ। তুমি বলেছিলে না একদিন, আমি তোমার কথা রেখেছি। এখন আর তোমাকে টেনশন করতে হবে না। ব্যাকুল কণ্ঠের আকুল করা কথাগুলো বেশ প্রভাবিত করতে পারল না খুশিকে। সে প্রতিক্রিয়াহীন নির্জীব, যেন কোনো নিষ্প্রাণ পুতুল বসে আছে, যে শুধু শুনতে পারে, প্রতিক্রিয়া দিতে পারে না। কিন্তু বাইরে থেকে সে যতটা শক্ত, ভেতরে সে তার চেয়েও 10 গুণ ভঙ্গুর। এত বাজেভাবে কেউ কাউকে ভাঙতে পারে? নিব্রাস তো পেরেছে। খুশি তার জলজান্ত প্রমাণ। খুশির ভেতরটা ফাঁপা হয় যাতনায়। কি অদ্ভুত, সে নিজের ভেতরের অবস্থা নিব্রাসকে দেখাতে নারাজ। নিব্রাস কেন এসেছে এতদিন পর? কেন এত আহ্লাদ দেখাচ্ছে? খুশবু, একটু তাকাবে? আবিষ্ট করবার মতন একটা স্বর। খুশি তাকালো না। এবারও হতাশ হলো নিব্রাস। হাতের মুঠোয় থাকা হাত দুটোই ধীরে ধীরে সামান্য বল প্রয়োগ করলো। ব্যগ্র গলায় বলল, তাকাবে না? না। চোখ সামলাতে পারবে তো? খুব পারবো। চ্যালেঞ্জ? খুশি বিরক্ত হলো না, তবে চেহারায় একটা অসন্তোষ ভাব স্পষ্ট প্রকাশ পেল। মুখ সামান্য কুঁচকে সে তাকালো। নিব্রাস দুর্বোধ্য হাসে, মুক্তঝরা হাসি তার। খুশিকে ঘায়েল করার জন্য তাই যথেষ্টের চেয়ে বেশি কিছু। এই তো তাকালে। ভুলে তাকিয়েছি। ভুলে কেউ এতক্ষণ তাকিয়ে থাকে না। খুশির চোখে চোখ দেখে, জেদি দৃঢ় কণ্ঠে বলে, থাকে, আমি থাকি। ইজান তড়িঘড়ি করে বাড়িতে প্রবেশ করলো। বসার ঘরে কেউ নেই, কেবল সোফায় মনিম আর শরৎ বসে আছে। ইজানের এমন হম্বি তম্বি দেখে মনিম লাফিয়ে উঠল। কাচিমুচু মুখে বলল, সবার উপরে আছে, আর আমি কিছু করি নাই ভাই। মানে কি করিসনি? ক্ষিপ্ত স্বর। গন্ডগোল মনিম ছাড়া আর কে পাকাবে? মনিম 2 ধারে মাথা নাড়ল ঘন ঘন, মিনমিন করে বলল, আমি তো শুধু শরৎ ভাইকে বলেছিলাম যে পুলিশ এসেছে, ব্যাস। ভাবি ওইটুকু শুনে ভেবে নিয়েছে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ইজান স্তব্ধ, অবাকের চরম পর্যায়ে দাঁড়িয়ে সে কথা বলতে ভুলে গেল যেন। সম্বিত ফিরতেই সে কটমটিয়ে চেয়ে শাসায়, পরপরিয়ে দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগোয়। কামিনীর রুমেই সবাই অবস্থানরত। বড় বিছানাটার একপাশে অনিন্দিতা বসা, ফুফিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। কামিনী এবার বিরক্ত হলেন, বললেন, আমার ছেলে ঠিক আছে রে, ও আসছে। শুধু শুধু কান্না করলে মাথা ব্যথা করবে তো। কথা শেষ হতে না হতেই ইজানের আগমন ঘটে। সে ঘরে ঢুকে হুড়মুড় করে কদমে, এক পলক সবাইকে দেখে নিয়ে সে সোজা অনিন্দিতার দিকে এগোলো। মেয়েটার ফুফানো থেমে গেছে, অবিশ্বাস্য চোখে সে পলক ঝাপটাচ্ছে। এমন চাউনিতে বিরক্ত হয় না ইজান। তার ঠিক সামনেই হাঁটু গেড়ে বসেও অমনি সবাই ব্যতিব্যস্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। কামিনী ও রয়েসে উঠে দাঁড়ান। প্রলম্বিত এক নিঃশ্বাস ছেড়ে বললেন, একটু দেখ তো, সে কখন থেকে কেঁদে যাচ্ছে। তুমি যাও মামুনি, আমি ওকে সামলাচ্ছি। নিরেট স্বর। কামিনীর স্বস্তিবোধ নিয়েই রুম ছাড়লেন। যাওয়ার ক্ষণে দরজাটা ভিড়িয়ে দিয়ে গেলেন। অনিন্দিতার ডান হাত চঞ্চল ভঙ্গিতে উঠে আসে ইজানের গালে। গালে হাতটা স্পর্শ করিয়ে সে সিক্ত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? তার রক্তিম মুখশ্রীতে অঢল দৃষ্টি ইজানের, এক ধানে নির্নিমেষ চেয়ে এসে। সিক্ত কণ্ঠ শুনে ওর তেমন ভাবান্তর হলো না, তবে লালা ভাই রঞ্জিত চেহারাটা দেখে অবিলম্বে মন আনচান করে ওঠে। ও সময় নিয়ে গম্ভীর গলায় বলল, ঠিক রেখেছো? কান্না কেন করছো? পুলিশ। ইজান মুখ কুচকে হেসে ফেলল দৈবাত, যেন বিরাট মস্করা করা হয়েছে এই মুহূর্তে। গাম্ভীর্যের খোলস ছেড়ে সে বলল, কি বোকা তুমি অনি, ওরা আমাকে ধরবে? আমার চিন্তা হচ্ছিল। কেন হচ্ছিল? আপনার জন্য। আমাকে পুলিশ ধরে নিয়ে গেলেও তোমার কি? তুমি তো ছাড়াতে যেতে না।
ফিচল হাসে ইজান। গালের উপর রাখা হাতটা আলগোছে নামিয়ে দেয়। অনিন্দিতা অশান্ত হয়, ব্যগ্র গলায় বলে, যেতাম। আচ্ছা, ইজান, হুম? আপনি এমন কেন? কেমন? কণ্ঠে প্রবল আগ্রহবোধ, অথচ তাতেই অনিন্দিতার মন মেজাজ বিক্ষিপ্ত হয়। অসন্তোষ গলায় বলল, আমি আপনার জন্য চিন্তাও করতে পারবো না। পারবে, তার আগে আমার হতে হবে। অনিন্দিতা থমকালো, দোটানায় পড়ল বুঝি। থেমে থেমে বলল, আমি তো আপনারই। মিথ্যে বলছো? সত্যি বলছি। প্রমাণ দাও। ইজানের নির্লিপ্ত স্বর, দৃষ্টিতে শূন্যতা, কোনো অযাচিত ভাবান্তর নেই। সামনে বসা অনিন্দিতার অবস্থা ঠিক তার বিপরীত। সমুদ্র তীরে উথাল ঢেউ যেমন আশ্রে পড়ে, ঠিক তেমনটাই বক্ষপটে সে অনুভব করতে পারছে। সে কোচিং থেকে এসে কাপড় পাল্টানোরও সুযোগ পায়নি। মনিমের মুখে পুলিশ আসার খবর শুনেই সে থমকে গেছিল। কে একদম বদ্ধকর ভয় তাকে জেঁকে ধরেছিল তখন থেকে। ইজান এক ভুরু কপালে তোলে। ঘর জুড়ে তখন নীরবতা বিদ্যমান। চোখে চোখ স্থির রেখেই মনের সংশয় জানালো ইজান। অনিন্দিতা দুহাতে নিজের ভেজা গাল মুছে, এরপর সরু চোখে তাকিয়ে আচানকই এক মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসে। সেকেন্ডের মাথায় মুখ ঝুঁকিয়ে আনে, নিজের সিক্ত ঠোঁট যুগল ইজানের পুরুষালী ঠোঁটে চেপে ধরে। ইজান থমকালো না, চমকালো না, সবটাই যেন তার জানাশোনা, কল্পনা করা। অতি সন্তর্পণে তার হাত গিয়ে ঠেকলো মেয়েটার কোমরে। মুখ কুচিয়ে এসে ঠোঁটের ভাঁজেই নিজের সমস্ত প্রেমটুকু ঢেলে দিল। অনিন্দিতা সহসা ফুফিয়ে ওঠে, ঠোঁট সরিয়ে বলে, পেয়েছেন প্রমাণ? ইজান মাথা নাড়ে, জোরালো হাতে কোমর পেঁচিয়ে ধরে, থুতনিতে চুমু বসিয়ে বলে, ডেসপারেট যে করলে, এখন সামলাবে কে? অনিন্দিতা দুহাতে তার গলা জড়িয়ে ধরে, লাজুক হাসে, কণ্ঠ তার শ্রিয়মান। আমি তখন মধ্যরাত, ঘড়ির কাঁটা একটার ঘর ডিঙিয়েছে বহু আগে। খুব সম্ভবত 2 বাজতার বেশিক্ষণ সময় নেই। ইজানের হাত থামে, বুকের ওপর থাকা মাথাটা সে খুব সাবধানে বালিশের উপর রাখে, যেন মেয়েটা কোনোরূপ ব্যথা না পায়। সে নিজে উঠে বসে, ঝুঁকে শুভ্র, ঠান্ডা গালে নিজের উষ্ণ ঠোঁট ছুঁয়ে বিছানা ছাড়ে। শীত এসে গেছে প্রায়। এই যে এখন ইজানের গায়ে কেমন শীতল ছাপটা বাড়ি খাচ্ছে। জানলার ঠায় একটু ফাঁক রয়ে গেছিল ভুলবশত। ইজান নৈশব্দে গিয়ে সেটা বন্ধ করে আসে, এরপর ধীর পায়ে বেরিয়ে যায় রুম থেকে। সুজলা প্রায় প্রতিদিনই মাঝরাতে জেগে যান পানির তেষ্টায়। আজ ঘরে পানি নিতে ভুলে গেছিলেন। ঘুমো ঘুমো চোখ কষলে তিনি তখন সিঁড়ি ভেঙে নিচে নামছিলেন। ভাবুক দৃষ্টি আচানকই থমকে যায় সোফার দিকে যেতেই। উল্টো দিকে ঘুরে বসা কেউ। সুজলা শব্দহীন পায়ে নামলেন। টিমটিমে আলোয় শক্তপোক্ত পেট দেখে বুঝতে অসুবিধা নেই মানবটাকে। উনি তেমন বিকার দেখালেন না। তীর্য চোখে সেকেন্ড কয়েক পরক করে নিচের মতো পানি খেয়ে নিলেন। এরপর কদম ঘোরাতেই পেছন থেকে গমগমের স্বর ভেসে আসে, মিসেস সিলিয়াস খন্দকার, তাড়াহুড়ো করে পালাচ্ছেন নাকি? সুজলা ঘুরে দাঁড়ালেন, কপাল সংকুচিত হয় বিরক্তিতে। ঝাঁঝালো সুরে বললেন, পালানো আর আমি? অবশ্যই, একটু এসে বসুন তো, সামনে কথা আছে। সুজলা ঠায় দাঁড়িয়ে রইলেন, যেন কিচ্ছুটি শুনতে পাননি, অথবা শুনতে ইচ্ছুক নন। ইজান ঘাড় বাঁকালো, লম্বা দম ফেলে বলল, বসুন রে বাবা, জানে এত ভয় রেখে চললে হয়? ঠিকই তো পুলিশ অব্দি পা চলে গিয়েছে, তখন এত ভয় কই ছিল? সুজলা হাসলেন, গালভর্তি সেই হাসিতে একরাশ তাচ্ছিল্য, অহংকার। হেঁটে এসে বসলেন ঠিক মুখোমুখি থাকা সোফাটায়। সদর দরজার সামনে একটা বাতি জ্বলছে, সেটাই আলো স্পষ্ট বসার ঘরের সবকিছু। তুমি ভাবছো আমি তোমাকে ভয় পাই? ভাবার কি আছে, এটাই সত্যি। ভুল ধারণা থেকে বেরিয়ে আসো ইজান। মুদ্রা কোথায় আসি, পুলিশ ডেকে কি লাভ হলো? আমাকে তো অ্যারেস্ট করলো না। ঠোঁট দুটো গোল করে আফসোস প্রকাশ করলো ইজান। সুজলা তীক্ষ্ণ চোখে চেয়ে ভারিক্কি গলায় বললেন, অ্যারেস্ট করার মতো প্রমাণ বাকি রেখেছ? বলতে হয় বাপের মতো মাস্টার মাইন্ড হয়েছ। চাচার মতো বলতে পারেন। সবকিছুই একদিন সবার সামনে আসবে। সবাই সব জানে। স্পষ্ট করে কাউকেই তুমি কিছু জানাওনি, কেবল আমার স্বামীকে খুনি বানিয়েছ সবার সামনে। ইজানের রক্ষী কোটরে শীতলতা, কোনো ক্ষিপ্রতা নেই, রাগ নেই, খুব স্বাভাবিক যেন সে। অথচ রন্ডে রন্ডে তার রাগ দাপিয়ে বেড়াচ্ছে। ও রাশভারী গলায় বলে, বানিয়েছি? সে তো খুনির কাতারেই পড়ে। ভুল ধারণা তো আপনি পুষে রেখেছেন। সুজলা মুখ কুচকে হাসলেন, ফের কিছু বললেন না। ইজান দাঁতে দাঁত চেপে বলল, চাচি ডাকি বলে ভাববেন না, খুব সম্মান করি। যতটুকু সম্মান ভেতর থেকে আসে ততটুকুই করি, কিন্তু
বাড়াবাড়ি করলে খুব খারাপ হবে। কি খারাপ হবে? আমার মেয়ে দুটো সহ আমাকে বাড়ি থেকে বের করে দিবে? ইজান স্পষ্ট কোনো জবাব দিল না, কেবল বলল, আপনার নামের শেষের খন্দকারটা কিন্তু বংশগত না, তবে সিনথিয়ার সুভা এই বংশেরই মেয়ে। আমি কখনোই চাইব না ওরা ওদের অধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হোক। আমার বাবাও কখনো চাননি। সেজন্য সত্যিটা জেনেও আপনাদের বাড়িতে রেখেছিল। তবে আপনি জানেনই তো আমি বাবার মতো এত উদার নই। বাড়াবাড়ি করলে খুব যে ভালো কিছু হবে না তা তো জানেনই। সুজলা অতিষ্ঠ ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। তার ফোঁস করে শ্বাস ফেলার শব্দ নিস্তব্ধ বসার ঘরের প্রতিটা কোণায় ধাক্কা খাচ্ছে। প্রতি নিঃশ্বাসে এক ঝাঁক আক্রোশ, ক্রোধ বেরিয়ে আসছে যেন। ইজানের নজর তবুও শান্ত। সুজলা গটগট পায়ে বিদায় নেওয়ার ক্ষণে সে উঠে দাঁড়ালো। পরনের শার্টটা টেনে টুনে ঠিক করে বলল, আমার বউকে আজ শুধু শুধু কাঁদালেন, সকালে যেন গুড নিউজ পাই। তুমি নাকি বিয়ে করে ফেলছো ইয়াজ? রুটি চাবানো থেমে গেল। কপালে গুটি কয়েক ভাজের উদয় হয়। আরেক টুকরো রুটি ছিঁড়তে যাওয়া হাতটাও অবিলম্বে থেমে যায় ইজানের। বেশ হতচকিত কণ্ঠে বলে, জি? সত্যি বিয়ে করে ফেলেছো? ইজান সময় নেয়। শেষমেশ লম্বা দম টেনে বলল, জি আঙ্কেল। কতদিন হলো? 2.5 মাস চলছে। আমাকে জানাওনি কেন? সামিউল মির্জার থমথমে কণ্ঠ। ইজানের বিয়ের খবরটা অপ্রত্যাশিত তার কাছে। মেয়ে কাল এসে জানালো এই ব্যাপারে। যদি এই খবর পেয়ে সামিউল মির্জা খুশি হয়েছেন, তবে ইজান তাকে জানায়নি বলে তার মনক্ষুণ্ণ হয়েছে। ইজান বিনয়ী কণ্ঠে বলে, ভেবেছিলাম একেবারে রিসেপশনের আয়োজন করে জানাবো। সরি আঙ্কেল। রাগ করছি ইয়াজ, বউ নিয়ে একদিন বাড়ি এসো। ইজান স্মিত হাসে, বলে, তার পরীক্ষা শেষ হলে অবশ্যই একদিন আসবো। সামিউল মির্জা অবাক হলেন, বললেন, তোমার বউ পরীক্ষার্থী? জি, অ্যাডমিশন নেব। বয়স তাহলে কম? অ্যারেঞ্জ ম্যারেজ তো? তা না হলে কি আঙ্কেল, জানেনই তো আমার সারাটা জীবন রাজনীতির চক্করে কেটেছে। সামিউল মির্জা শব্দ করে হেসে ফেললেন। সারাকাল এসে জানালো ইজান নাকি বিবাহিত। একটা মেয়ে নাকি তাকে স্বামী বলে দাবি করছে। সামিউল মির্জা অবশ্য বেশি কিছু জিজ্ঞাসা করেননি সারাকে। মেয়েটা প্রায় হুটহাট এসে এমন চমকপ্রদ খবর দেয়, সামনের ইলেকশন অবধি সংসারের চক্কর কাটো ইজান, নাইলে খবর আছে। মেয়ে লোক কিন্তু ডেঞ্জারাস। ইজান মুখ কুচকে হেসে ফেলে। তন্মধ্যে দৃষ্টি যায় সিঁড়ির দিকে। অনিন্দিতা নামছে। জড়সড় গোটানো ভঙ্গিমা, চোখ মুখ ফুলে আছে। দীর্ঘক্ষণ ঘুমিয়েছে কিনা। ইজানের কানে তখনও ফোন ঠেকানো, অথচ সামিউল মির্জা কল কেটে দিয়েছেন। কানে কেবল বাজছে তার শেষ বাক্য, মেয়ে লোক আসলেই ডেঞ্জারাস। এই যে এমন অগোছল রূপেও কেমন বিমোহিত করে ছাড়ে হৃদয়কে। অনিন্দিতা টেবিলের দিকে এগোলো না। চোখ নত রেখেই সে ছুটল রান্নাঘরের দিকে। সেখান থেকে আবার ফিরে এলো মিনিটের মাথায়। কামিনী তাকে তেমন একটা কাজ করতে দেন না, বলতে হয় তার রাজকপাল। এই কথা অবশ্য একদিন সুজলা বলেছিলেন। কথাটা যদিও মিথ্যে নয়। অনিন্দিতা গুটিসুটি হয়ে পাশের চেয়ারে এসে বসল। টেবিলে তখন ইয়ামিন বাদে বাদবাকি সদস্যরা উপস্থিত। সিনথিয়া খাওয়ার ফাঁকে ফাঁকে এক নজর ইজান অনিন্দিতাকে দেখে নিল। বিরক্তিকর দৃষ্টি তার। এই দৃশ্যটা তার কাছে খুব বাজে লাগে। দুজনকে একসঙ্গে এত সুন্দর দেখাতে হবে কেন? সিনথিয়া খাওয়া শেষ করে দ্রুত উঠে পড়ল। তারপর একে একে সুভা ইমাদও চলে গেল। খাবার টেবিল তখন ফাঁকা। অনিন্দিতা রুটি ছেঁড়ার ক্ষণেই খেয়াল করল ইজান তার মুখের সামনে আস্ত এক সিদ্ধ ডিম ধরে আছে। ললাটের ঠিক মধ্যিখানে দুটো ভাঁজ ফেলে সেই ইশারায় তাকে খেতে বলছে। অনিন্দিতা তৎক্ষণাৎ দুই পাশে ঘাড় নাড়ালো, বলল, এখন গলা দিয়ে নামবে না, পরে খাবো। কথা শেষ হতে না হতে ইজান এক হাতে তার গাল চেপে ধরে। ওষ্ঠদ্বয়ের মাঝখানে কিঞ্চিত ফাঁক হতে সে ডিম মুখে পুড়ে দিয়ে বলে, এখনই খাবে, খেয়ে শক্তি বাড়াও। ইজান থামে, চোখে মুখে খেলে দুষ্টুমি। না হলে আমাকে সামলাবে কি করে? অনিন্দিতার কান ঝাঁঝা করে উঠল। ডিমের অর্ধেকটা তার মুখের বাইরে। ও কোনো মতে গেলে দ্রুত পানি পান করলো। এরপর রক্তিম চোখে তাকে উঠে যেতে উদ্যত হতে হাত টেনে পুনরায় বসিয়ে দেয় ইজান। দ্বিগুণ ঝাঁজ দেখিয়ে বলে, বাকি খাবারগুলো কে খাবে? খাবার নষ্ট করা কিন্তু আমার পছন্দ না। অনিন্দিতা লটকানো মুখে তাকালো। পরপরই অভিমানের জোরে মুখ ঝামটা মেরে অন্যদিকে তাকালো। ইজানের খাওয়া শেষ, তবুও সে বসে রইল। পাক্কা 20 মিনিট লাগিয়ে মেয়েটা একটা রুটি খেলো। ইজানের পেটে চালান হওয়া খাবার ততক্ষণে পচে যাওয়ার জোগাড়। সে তাও বসে আছে, কোনো তাড়াহুড়ো নেই। খাওয়া শেষে সে অনিন্দিতাকে এক প্রকার টেনে টুনে রুমে নিয়ে এলো।
অনিন্দিতা মাঝপথে খেকিয়ে উঠল। আমি এখন রুমে যাব না, মামুনির কাছে যাব। ইজান শুনল না। রুমে ঢুকে সে দরজা আটকালো। অনিন্দিতা বিরক্ত হয়। দিন দুপুরে দরজা বন্ধ করার মানে কি? ইজান তার বিরক্তির তোয়াক্কা করল না, বরঞ্চ আরেকটু বিরক্ত করতে উঠে পড়ে লাগলো। ঘাড়ে 2 হাত রেখে নিজের দিকে টেনে আনলো। মুখ ঝুঁকিয়ে ঠোঁটে আলতো চুমু বসাতেই অনিন্দিতা ঠেলা শুরু করলো। খ্যাপাটে গলায় বলল, এখন এসব কি জান? তুমি আরেকটু লম্বা হতে পারলে না অনি? সামান্য চুমু খেতে গিয়েও ঘাড় বেঁকে যাচ্ছে আমার। ইজান নিছক মজার ছলেই কথাটা বলেছে, অথচ অনিন্দিতা ভয়ানক তেতে উঠল। বুকে ঈষৎ জোরালো ধাক্কা দিয়ে বলল, জান তাহলে লম্বা কাউকে বিয়ে করুন। হিজানের ঠাট্টা তামাশা করা বেরিয়ে গেল। চুপসনে মুখে তাকালো সে। এরপরে চল শক্ত করে কটমট দৃষ্টি তাক করে, কিন্তু অনিন্দিতা আগের মতোই দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে। ভয়ভীতি কিছুই তার ভেতর কাজ করছে না। ইজান সহসা এগিয়ে আসে, এক ছটকায় কোলে তুলে নেয় মেয়েটাকে, বিছানার উপর দাঁড় করিয়ে ফিসফিস করে, এই তো হয়ে গেছে আমার বউ লম্বা। অনিন্দিতা কিছু বলার পূর্বেই ইজান তার হাত টেনে ঝুঁকিয়ে আনে, পুনরায় দখল করে তার পাতলা ঠোঁট দুটো। সাহিল দেখতে অত্যাধিক সুদর্শন, যেন কোনো অলেখ রাজ্যের রাজপুত্র। উচ্চতায় যেমন, শরীর কাঠামো তেমন। হাগাগোড়া পুরোটাই সে চোখ ধাঁধানো আকর্ষণীয়। সৌন্দর্য ছাড়াও সাহিলের আরেকটা সুন্দর দিক হচ্ছে তার ব্যক্তিত্ব। এত অমায়িক ব্যবহার, অতিরিক্ত নরমও না, কঠিনও না। এমন ছেলেকে জীবনসঙ্গী হিসেবে কে না চায়? সাহিল কখনো প্রেম করেনি, ইচ্ছে করেই সে এসবে জড়ায়নি। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, মিলিটারিতে যোগদান দেওয়া। ব্যাস, সেটা পূরণ হতেই তার মা উঠে পড়ে লাগলেন তার বিয়ের জন্য। বেশি দূর অবশ্য খুঁজতে হয়নি, অর্পাকে সহজে চোখে এবং মনে ধরেছে। মেয়েটা দেখতে মোটামুটি, তার চেয়ে বড় কথা সে সাংসারিক। সাহিলের মায়ের সঙ্গে তার পূর্বে সাক্ষাৎ হয়েছে মোটে 2 বার। 2 বারের দেখায় সাহিলের মা এক চিলতেও হতাশ হননি। এমন সুন্দর জীবনসঙ্গী নতুন পরিবার পেয়েও অর্পার ভয় হয়। ভেতর ঘরের আড়ষ্টতা কাটতে চায় না। সাহিল প্রায় ফোন করে, রোজ না পারলেও সে সময় পেয়ে কল দিয়ে খোঁজ খবর নেয়। তবে তার মা নিয়ম করে প্রতিদিন ফোন দেন। এদিক দিয়ে অর্পা পেছিয়ে। সাহিল কাজের চাপে টানা 2 দিন কল না দিতে পারলেও অর্পাও দেয় না। সামান্য একটা বার্তা দিতেই তার অবস্থা নাজেহাল হয়। অথচ সেই পারমিশন সাহিল তাকে কবেই দিয়ে রেখেছে। বলেছে অবসর সময়ে যেন মেসেজ দিয়ে রাখে, সাহিল সময় পেলে অবশ্যই ফিরতি বার্তা পাঠাবে। অর্পা তবুও জড়তা কাটাতে পারে না। কি এক অজানা কারণে নিজেকে গুটিয়ে রাখে। এই যেমন আজ 2.5 দিন পেরিয়ে গেছে, সাহিলের পক্ষ হতে কল মেসেজ কিছুই আসেনি। অর্পার চিন্তা হয় না, ব্যাপারটা এমন নয়। এমন অমায়িক মানুষের সঙ্গে কথা বলতে গেলে তার কণ্ঠনালী কাঁপে। অর্পা আজ না পারতেই কল লাগালো অনিন্দিতার কাছে। সে বিবাহিত, এসব ব্যাপারে ধারণা থাকা স্বাভাবিক। অর্পার ভীষণ লজ্জা লাগে, তবে বুদ্ধি নিতে আবার লজ্জা কিসের? অনিন্দিতা 2 রিংয়ের বেলায় কল তুলল, চটপটে গলায় বলল, হ্যাঁ বল। ব্যস্ত তুই? অর্পা নখ খুঁটতে খুঁটতে প্রশ্ন করে, না, এখন ফ্রি হলাম। কি করছিলি? অনিন্দিতা চাপা স্বরে বলল, তেমন কিছু না, ইজান বেরিয়েছেন মাত্র। ও, এই জন্যই ব্যস্ত ছিলি? বেখেয়ালে কথাটা বলে নিজেই হেসে ফেলল অর্পা। সেই হাসির শব্দ অনিন্দিতার কানে ধাক্কা খেতেই লজ্জায় কাবু হয় সে। প্রসঙ্গ পাল্টিয়ে বলে, কি দরকার তাই বল। অর্পার হাসি থেমে যায়, চোখ মুখে উদ্বিগ্নতা ফুটে ওঠে। ফোনের অপর প্রান্তে থাকা অনিন্দিতা যেন না দেখেই তার মনস্থিতি বুঝতে পারল। ক্ষণকাল খুইয়ে সে নিজ থেকে জিজ্ঞেস করল, সাহিল কল দেয়নি? না। কয়দিন ধরে? 2.5 দিন। অনিন্দিতা চুপ থাকে। অর্পার কণ্ঠ কেমন উৎকণ্ঠা। অনিন্দিতা বলল, তোর উচিত নিজ থেকে কল দেয়া। সত্যি দেয়া উচিত? হুম। রিসিভ না করলে? আগে ম্যানেজ দিয়ে রাখ তাহলে। অর্পা ঠোঁট কামড়ে বলল, আচ্ছা রাখি। অনিন্দিতা কল কেটে ঘাড় ফেরায়। সে দাঁড়িয়েছিল দরজার কাছটায়। ইজান চলে গেছে। সে গেলে আর ঘরেও মন টেকে না। অনিন্দিতা 2 কদম এগোতেই ইয়ামিনের দেখা মিলল। ঘর থেকে বেরোচ্ছিল সেও। এলোমেলো ইয়ামিন তাকে দেখে স্মিত হাসে, নাকের ওপর চশমা ঠেলে বলে, গুড মর্নিং ভাবিমণি। অনিন্দিতা অল্প হাসে। 12টার উপর বাজে, মর্নিং টাইম পেরিয়ে গেছে। ও ছোট্ট করে বলল, গুড নুন। স্লিপিং পিল তাহলে বেশ কাজ করে, মনে মনে ভাবে ইয়ামিন। আজ ঘুম পিছু ছাড়ছিল না কেন জানি, ভাইয়া চলে গেছে? একটু আগেই। ও। ছোট্ট জবাব দিয়ে ইয়ামিনের সিঁড়ির দিকে এগোলে অনিন্দিতা খেয়াল করে ক্ষণকাল পূর্বে তার ঠোঁটে লেপ্টে থাকা হাসিটা গায়েব হয়ে গেছে। কৃত্রিম হাসি আর কতক্ষণই বা সে ধরে রাখবে।
অর্পা কর্পণরত হাতে মেসেজ অপশনে ঢুকে চেনা পরিচিত নাম্বারটায় ছোট্ট একটা বার্তা লিখে। ফ্রি আছেন? এই 2 শব্দের একটা বার্তা পাঠাতে তার নাবিশ্বাস উঠে যাচ্ছে। সবকিছু এত কমপ্লিকেটেড কেন যে বানিয়ে ফেলা অর্পা। উফ, সে নিজেই নিজের ওপর বেজায় বিরক্ত। মেসেজটা সেন্ড করে সে ঝড়ের বেগে ফোন থেকে ছিটকে দূরে সরে যায়। ঠোঁট চেপে নিজেকে ধাতস্থ করে। মিনিট খানেকের মাথায় উল্টে রাখা ফোনটা বিকট শব্দে বেজে ওঠে। অর্পা অবাক না হয়ে পারে না। চটজলদি ফোন হাতে তুলে নেয়। ক্ষণিকের মাথায় কল রিসিভ করতে ওপাশ থেকে অপরূপ হাস্যোজ্জ্বল কণ্ঠ ভেসে আসে। 40 মিনিট ফিরে আসি। এই 40 মিনিট তোমার, কি বলবে বলো? সিনথিয়া গাড়িতে চড়ে সর্বপ্রথম প্রশ্ন ছুড়ে। কয়েকদিন ধরে তোমার খোঁজ নেই, মতলব কি বলো তো? টাইম পাস করছো? ঝাঁঝালো স্বরে ত্যক্ত বাণীতেও বিশেষ বিকার দেখালো না আজত। গাড়ি স্টার্ট দিয়ে শুধু বলল, টাইম পাস করা হলে তোমাকে কোনো চুজ করতাম সিনথি। সিনথিয়া থমথমে চেহারায় তাকায়, বলে, অপমান করছো? মজা করছি জান, বিজি ছিলাম, আগামী কয়েকদিন বিজি থাকবো। সিনথিয়া বিরক্ত হয়, অতিষ্ঠ গলায় বলে, আবার কি জন্য? চট্টগ্রাম যাব, একটু কাজ আছে, বড় জোর 2-1 দিন লাগবে, দেন আই উইল বি ব্যাক। তাই ভাবলাম বিজি হওয়ার আগে তোমায় নিয়ে একটু ঘুরে আসি। সিনথিয়ার রাগ পড়ে যায়। সিট বেল্ট খুলে সে এগিয়ে আসে। আজাদের বাহুতে মাথা এলিয়ে দিয়ে বলে, লাভ ইউ। আজাদ লাভস ইউ মোর সিনথি। সমুদ্রের চেয়ে খুশির পাহাড় বেশি ভালো লাগে। পাহাড় চূড়ায় দাঁড়িয়ে 2 হাত 2 প্রান্তে প্রসারিত করে, মন ভরে ঠান্ডা নিঃশ্বাস নেয়া। তার বুকে সন্তর্পণে পুষে রাখা একটি শখ। সেই শখের কথা সে কথায় কথায় একদিন নিব্রাসকে জানিয়েছিল। সুযোগটা তাই হাতছাড়া করেনি নিব্রাস। নিজের অফিসিয়াল কাজকর্ম স্থগিত রেখে সে পাহাড়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে। পুরোটা দিন সে ব্যয় করলো ব্যাংকিংয়ের পেছনে। ওরা যাচ্ছে 5 দিনের জন্য, পৌঁছাতেই 1 দিন লাগবে। অতটাও লম্বা নয় সফর, তবুও সে গুনে গুনে বিশাল আকৃতির 2টো লাগেজ কাপড় দ্বারা ভর্তি করে ফেলেছে। খুশি ন্যূনতম সাহায্যটুকুও করেনি। নিব্রাস সুযোগ দেয়নি তাকে। নিজের মনমর্জি অনুযায়ী নিজের আর খুশির কাপড় চোপড় ভরেছে। সবশেষে সব ক্লান্ত হয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানায়। হাত পা ছড়িয়ে ঠোঁট উল্টে আবদার নিয়ে ডাকলো, খুশ খুশ, আই এম সো টায়ার্ড, এদিকে আসো। খুশি বিছানা ঘেঁষেই দাঁড়িয়েছিল। সে চাইলেই চট করে ঝাঁপিয়ে পড়তে পারে প্রশস্ত প্রশালী বুকটায়, কিন্তু সে তা করবে না। ও কেবল ঠোঁট নাড়িয়ে জিজ্ঞাসা করলো, চা বানিয়ে দেব? না, তুমি আসো। চা খেলে টায়ার্ডনেস চলে যাবে। চা খেতে চাই না, তুই আয়। নিব্রাস ইদানিং অল্পতেই খ্যাটখ্যাট করে ওঠে। সে বুঝতে পারছে খুশি তাকে ইচ্ছে করে জ্বালাচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলেছে, তবুও থামছে না। খুশি গুটি গুটি পায়ে এগিয়ে এলো। এক কোনায় বসতেই কোমর টেনে তাকে কাছে আনলো নিব্রাস। ফুসফুস করে নিঃশ্বাস ছেড়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো, বলল, খুব মজা পাচ্ছ না? জ্বালাতে তো মজাই, জ্বলে পুড়ে অঙ্গার যে হয় সেই বোঝে। আমি সব বুঝি নিব্রাস, আপনিও তো কম জ্বালাননি। নিব্রাস রুক্ষ মুখশ্রী শিথিল হয় খুশির নির্বিকার আদলে। চোখ ঘুরিয়ে সে কোলে মাথা রাখে, বলে, তুমি পুরোটা আমার, আস্তটাও আমার, ছাই হলেও আমার। ছাই ধরে রাখা যায় না নিব্রাস, বাতাসের ঝাপটা এলে। নিব্রাস মুখ তুলে আছোয়া হয়। খুশির নরম হাতটা মুঠোয় ভরে ঠোঁট শুয়ে বলে, বাতাস আটকানোর সাধ্য আমার নেই, তবে যদিও বা আসে তাহলে নিজেও ছাই হয়ে যাব। মুনিম একবার টেবিলের উপর ক্রমাগত বাজতে থাকা ফোনটার পানে উকে দিল। দীর্ঘ 15 মিনিট যাবৎ ইজানের ফোনে একই নাম্বার থেকে কল আসছে। স্ক্রিনে শুধু ভাসছে ইন্সপেক্টর। মুনিম জানে কে কল দিয়েছে, শুধু অনুমতির অভাবে কলটা রিসিভ করতে পারছে না। তন্মধ্যে ইজান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বসার আগে একবার দেখে নেয় সশব্দে বাজতে থাকা ফোনটার দিকে। বিশেষ বিকার তার মধ্যে লক্ষণীয় নয়, যদিও চেয়ারে বসে সে ভাবলেশীন ভঙ্গিতে কল রিসিভ করলো। ওপাশ থেকে লম্বা সুরে সালাম ভেসে আসে। ইজান রয়ে শুয়ে জবাব দিয়ে বলে, ওপাশ থেকে কুণ্ঠিত স্বরে একজন আওড়ায়, সুজলা খন্দকার কেসটা করবেন না বলে জানিয়েছেন স্যার। ইজান অবাক স্বরে প্রশ্ন করলো, সে কি, কেন? তুমি জোর করতে? আহির থতমতো খায়। কি লোকের পাল্লায় পড়ল রে বাবা! এমন উদ্ভট কিসিমের লোক সে জীবনেও দেখেনি। ও ভেবাচাকা গলায় বলল, জি না স্যার,
আমি শুধু কারণ জিজ্ঞাসা করেছি, উনি কিছুই বলেননি, শুধু বলেছেন কেস করবেন না। ইজান শব্দহীন হেসে কল কাটে। সামনে বসা মনিমের নৃত্যযুগল তখন প্রকট আকার ধারণ করেছে, বিস্ময়ে কৌতূহলে। ইজান তাকে দেখে আরেকটু চওড়া হাসে, বলে, চাচির সুবুদ্ধি উদয় হওয়ার গুড নিউজ পাওয়া উপলক্ষে ভাবছি কোথাও ঘুরতে যাব। রাত তখন 12:30 ওপর। বাড়ির প্রতিটি সদস্য তখন নিজেদের মতো ঘুমানোর প্রস্তুতি নিতে ব্যস্ত। খাওয়া দাওয়ার পাঠ ঘণ্টাখানেক আগে সমাপ্ত হয়েছে। তবুও ধৈর্য ধরে অধীর অপেক্ষা নিয়ে লিভিং রুমে বসে রয়েছে অনিন্দিতা। হাতে বেশ মোটাসোটা একটা বই। পুরো বাড়িতে এখন কেবল লিভিং রুমের কর্নার একটা বাতি জ্বলছে, তাও অল্প পাওয়ারের। টিমটিমে আলোয় অস্থির চিত্তে বসে থাকা রমণী একবার বইয়ের পাতায় নজর ঘোরাচ্ছে তো একবার সদর দরজায়। সময় আরেকটু পেরোলো। সিঁড়ির কাছটায় সিনথিয়া এসে দাঁড়িয়ে আছে, চোখে মুখে প্রগাঢ় ঘুমের ছাপ। খুব সম্ভবত পানি খেতে উঠেছে। তবে নিচে লিভিং রুমে অবস্থানরত নারী অবয়বটিকে দেখে সে এক মুহূর্তের জন্য থমকে গেল। পরপরই বিরক্তিতে বুড়ো যুগল বেঁকে গেল। সিঁড়ি ভেঙে নামতে নামতে সে ভারিক্কি গলায় জিজ্ঞেস করলো, তুমি এত রাতে এখানে কি করছো? অনিন্দিতা চকিতে তাকালো। চমকানো দৃষ্টিতে টিমটিমে আলোয় সিনথিয়া জলদ গম্ভীর মুখশ্রী পরখ করলো। হামতা আমতা স্বরে জবাব দিল, কিছু না। সিনথিয়া বিশেষ ভাবাবেগ দেখালো না। আর যা ইচ্ছে করুক, তার তাতে কি। সে টেবিলের ওপর থাকা পানি ভর্তি একটা বোতল নিয়ে পুনরায় সিঁড়ির দিকে যাওয়ার জন্য উদ্যত হলো। এক পা সিঁড়িতে ফেলতে সশব্দে কলিং বেলটা বেজে ওঠে। সিনথিয়ার পদযুগল থেমে যায়। কৌতূহলবশত ঘাড় বাঁকিয়ে চেয়ে দেখে লিভিং রুম ফাঁকা। ওই তো চঞ্চল পায়ে মেয়েটা এক ছুটে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। পা উঁচু করে সদর দরজার উপরে ছিটকেনি নামাচ্ছে সানন্দে। আশ্চর্য, এত আনন্দিত হওয়ার কি আছে? মনে মনে জাগ্রত হওয়া বিরক্তিকর প্রশ্নটার জবাবও সিনথিয়া অতি শীঘ্রই পেয়ে গেল। দরজা খুলতে অদূর থেকে কাঠখোট্টা মানবটার মুখ দর্শন হয়। সিনথিয়া বুঝতে পারে এই মাঝরাতে মেয়েটার আনন্দের কারণ কি। সে আর কোনো দিক না তাকিয়ে সোজা রুমে চলে যায়। ইজান ভেতরে চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, কেউ জেগে নেই? না, সবাই ঘুম। তুমি জেগে আছো কেন? এমনি। ইজান সারস চোখে তাকে আদ্যপান্ত অবলোকন করলো। অনিন্দিতা ভরকালো কিঞ্চিত, বলল, কি? কিছু না। বলতে বলতে সে ভেতরে ঢুকে। অবিলম্বে তার চোখ যায় টি টেবিলের ওপর রাখা মোটা বইটার দিকে। সঙ্গে সঙ্গেই ভারী গলায় জিজ্ঞেস করে, এখানে পড়ছিলে? অনিন্দিতা জবাব দিল না। সে এজানের পেছনে এসে দাঁড়িয়ে আছে তখন। এজান বিরক্ত হয়। না ঘুরেই হাত দিয়ে মেয়েটাকে একটানে এনে সামনে দাঁড় করায়। গম্ভীর গলায় বলে, কিছু জিজ্ঞেস করেছি না? ঘরে ভালো লাগছিল না। এজানের চোখ মুখ শিথিল হয়। আমার জন্য অপেক্ষা করছিলে? অনিন্দিতা লজ্জায় আরক্ত হয়, মস্তক হয় নত। ইজান ভুরু বাঁকিয়ে চওড়া হাসে, স্নিগ্ধ স্বরে আওড়ায়, মামুনি ব্যতীত কেউ এমন করে আমার জন্য অপেক্ষা করবে কল্পনায়ও ভাবিনি। করলে অবশ্যই অনেক আগে তোমাকে তুলে এনে বিয়ে করে ফেলতাম। পাহাড়ের উঁচু প্রান্তের পানে হাঁ করে চেয়ে আছে খুশি। হাতের ফাঁকে আটকে আছে একটা মাঝারি আকারের লাঠি। গায়ে একটা মোটা বিশাল আকারের জ্যাকেট। জ্যাকেটটা নিব্রাসের। হোটেল থেকে বেরোনোর আগে খুশি শীতের কাপড় পরে আসেনি। নিব্রাস বারবার বলেছে, সেই অবাধ্য হয়েছে। এজন্য অবশ্য সে কম ঝাড়িও খায়নি। পাশে দাঁড়ানো নিব্রাস ঠান্ডার দাপট হাড়ে হাড়ে টের পাচ্ছে। ঠোঁট দুটো থেকে কেঁপে উঠছে বারংবার। সন্ধ্যা হতে ঢের বাকি। আজ পাহাড় চড়তে মন সায় দিচ্ছে না। শরীরও যেন জোর করে মানা করছে। সে তাই খুশির বাম হাতটা টেনে ধরল, বলল, আজ থাক, আমরা কাল পাহাড়ের চূড়ায় উঠব। কেন? কাল কেন? এখনো সন্ধ্যা হতে কত দেরি? নিব্রাসের দন্তপাটি একটি অপরটির সঙ্গে বাড়ি খায়, গা শিরশির করে। আজ টায়ার্ড লাগছে, আর শক্তি নেই, পরে নামতে পারবো না, চলো জলদি। বলেই সে ঘুরে হাঁটা ধরল। হাতে টান পড়ায় খুশিকে উল্টো দিকে হাঁটা ধরতে হয়। লটকানো মুখে সে বলে, আপনি খুব বাজে হয়ে গেছেন নিব্রাস, কথা দিয়ে কথা রাখেন না। নিব্রাস তাকে টেনে আর একটু কাছে আনলো। হাতে কাঁধ রেখে ঠোঁট চেপে বলল, আজ রাতে আরো বাজে হব দেখিস। ইজানের নিদ্রা কেটে গেছে, অথচ বুকের ওপর থাকা রমণীটির অবস্থা আলো থালো। ইচ্ছে হলো না তাকে জাগাতে, তবুও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সে ডাকলো, অনিন্দিতা ওঠো, আজ আমরা ঘুরতে যাব। সুখনিদ্রার রাজ্যে হারিয়ে যাওয়া অনিন্দিতার কান অবধি কথাগুলো প্রবেশই করল না যেন। সে আরেকটু আস্তে পিষ্টে জড়িয়ে ধরল ইজানকে। ইজান এক হাত রাখলো তার পিঠের ওপর। দীর্ঘশ্বাস ফেলে গলার স্বর উচালো, অনি, 12টার দিকে বেরোতে হবে, গাড়িতে ঘুমিও, এখন ওঠো।
আর একটু ঘুমাই। বুঝিয়ে বলার পরও মেয়েটা আবদার করে বসলো। ইজান বিরক্ত হলো না যদিও। ঘুমো ঘুমো স্বরে কথাটা বলে মেয়েটা আবার চুপ হয়ে গেছে। ইজানের হাতটা তার পিঠ থেকে মাথায় উঠে আসে, মন্থর গতিতে চুলের ফাঁক করে ঢুকে গেছে। বেলি কেটে দিতে দিতে প্রশ্ন করে, অনি, তোমার পাহাড় ভালো লাগে? খুব। ইজান ভেবেছিল মেয়েটা ফের ঘুমিয়ে গেছে, কিন্তু অনিন্দিতা জবাব দিল ঝলমলে কণ্ঠে। ইজান চট করে তাকে বুকে নিয়েই উঠে বসে। অনিন্দিতার ঘুম ছুটে যায়, চোখ খুলেই হতাশ নিঃশ্বাস ফেলে। ইজান টের পায় তা, বলে, কাপড় গুছাও, আমরা পাহাড়ি ঘুরতে যাব। কামিনী এক পলক সামনে দাঁড়ানো অনিন্দিতাকে দেখে নিলেন, কাচুমাচু মুখে দাঁড়িয়ে এসে। কামিনী কাপড় গোছানোর ফাঁকে ফেঁকেই তাকে দেখে নিচ্ছেন। দীর্ঘ 15 মিনিট যাবৎ সে দাঁড়িয়েই রয়েছে, কি জন্য কে জানে। কামিনী শেষ শাড়িটা ভাঁজ করে আলমারিতে তুলে রাখলেন, এরপর বিছানায় বসে হাতের ইশারায় তাকে কাছে ডাকলেন। অনিন্দিতা পাশে বসতেই তাকে বললেন, আমি কি মানা করেছি নাকি যেতে? তোর জীবনে এখন সবচেয়ে বড় গার্ডিয়ান ইজান, সে যা বলবে তাই হবে। অনিন্দিতা ফিচেল হেসে তার গলা জড়িয়ে ধরল। কামিনী চোখ রাঙালেন। এতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলি কেন? আমি বকেছিলাম? অনিন্দিতা আহ্লাদি স্বরে বলল, না না না, তুমি আবার বকতে পারো নাকি? আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। কামিনীর রুম থেকে বেরিয়ে সে উৎফুল্ল চিত্তে নিজেদের রুমে আসে। ইজান তখন রুমেই ছিল। ব্যতিব্যস্ত ভঙ্গিতে আলমারি থেকে এক হাতে নিজের শার্ট প্যান্ট বের করে বিছানার উপর ফেলছে, অন্য হাতে ফোন ডান কানে চেপে রাখা। অনিন্দিতা কখন পাশে এসে দাঁড়িয়েছে সে খেয়াল নেই। ফোন রাখতে এসে মূর্তির মতন দাঁড়িয়ে থাকা অনিন্দিতার দিকে নজর ফেলল। ঠোঁটের ভাঁজে সুস্নিগ্ধ হাসির রেখা মিশে একাকার, চোখ দুটো তারা যেন সূর্যালোকের মতন দ্যুতি ছড়াচ্ছে। অদ্ভুত মেয়েটাকে আসলে এত সুন্দর, নাকি সেই বেশি বেশি সৌন্দর্য খুঁজে নেয়? অনিন্দিতা হাস্য উজ্জ্বল প্রাণবন্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আমরা আজই যাব? আমি কখনো পাহাড় দেখিনি। এবার দেখবে। শুধু আমরাই যাব? তো আর কে যাবে? না মানে শরৎ ভাই, মুনিম ভাই। ওরা যাবে, তবে আলাদা। তাহলে মামুনি, ইয়ামিন, ইয়াদ, সুভাকে সঙ্গে নিচ্ছেন না কেন? হাতের শার্টটা বিছানায় রেখে নিগুড় চোখে তাকালো ইজান, বলল। ইজান ফোঁস করে একটা হতাশ নিঃশ্বাস ফেলে। সে তো যাচ্ছে একটা কাজে, অতি জরুরি কাজটা এবার না সারলেই নয়। শরৎ মুনিম সর্বদাই তার সঙ্গে ছিল, এবারে যোগ হয়েছে অনিন্দিতা। সে কি করে বলবে মেয়েটাকে ঘোরার নাম করে সে অন্য কাজে যাচ্ছে? ইজান কখনোই অনিন্দিতাকে সঙ্গে নিত না, কিন্তু 2 দিন তাকে ছাড়া ইজানের পক্ষে থাকাটাও সম্ভব নয়। জবাবের আশা ছেড়ে দিল অনিন্দিতা, তবে চোখ মুখের হাস্যোজ্জ্বল ভাবখানা একটু চাপা পড়ল। আলমারি থেকে নিজের কাপড় চোপড় বের করা শুরু করলো। ওরা বেরোলো 12টা বাজার কিছুক্ষণ পড়বে। গাড়ি হাইওয়েতে উঠতেই অনিন্দিতা ঘুমে ঢলে পড়ল। একপাশে চেপে বসলো, গাড়ির ঝাঁকুনিতে সে অন্য পাশে বসে থাকা ইজানের উপরই এসে ঢলে পড়ল। ইজান তাকে সুন্দর মতো আগলে নিল, মাথার ওড়নাটার পেঁচ সামান্য খুলে দিয়ে হাসকি গলায় আওড়ালো, তুমি তো মেয়ে অভিমান পুষে রাখতে আনা দিয়ে। খুশির একটা বাজে অভ্যাস আছে, সে রাগ ধরে রাখতে পারে না। তার মতে এটি বিশাল আকারের একটি গুরুতর বাজে অভ্যাস। দাগ ধরে রাখতে পারলে সে নিবরাসকে পুরোদমে জব্দ করতে পারত, কিন্তু কিছু সময় গড়াতেই সে টের পেল তার দ্বারা ইহা সম্ভব নয়। এই যেমন সকালে নিবরাস তাকে সুন্দর করে গুড মর্নিং জানালো, আর সে খুশিতে গদগদ হয়ে তার গলা জড়িয়ে ধরল। তারপর আবার আগ বাড়িয়ে গালে 2টো চুমুও খেল। ছি, নিবরাস নিশ্চয়ই ভেবে নিয়েছে খুশি আর তার উপর রেগে নেই। খুশি কি করে বোঝাবে সে রাগ ধরে রাখতে চায়, কিন্তু নিবরাস অতিরিক্ত আদার আহ্লাদ করছে বলে পারছে না। নিবরাস তোয়াল নিয়ে চুল মোছার ক্ষণে এক পলক গভীর ভাবনায় মত্ত খুশিকে দেখে নিল। এরপর চোখ রাখলো জানালার দিকে। বাইরে মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই সময়টাই খুশিকে নিয়ে ঘুরে আসার জন্য উত্তম। ও মৃদু গলায় বলল, খুশ, যাও গোসল সেরে ফেলো, আমরা বেরোবো একটু পর। খুশির ভাবনায় ছেদ ঘটে। গালের নিচে রাখা হাতটা চকিতেই সরে যায়। একবার বাইরের আবহাওয়া পর্যবেক্ষণ করে, গায়ের ওপরের ব্ল্যাঙ্কেটটা আর একটু চেপে ধরে, দুধারে মাথা ঝাঁকিয়ে বলে, এখন গোসল করলে মরে যাব, কালকে করেছি তো, আজ থাক। নিবরাস তীক্ষ্ণ নজরে তাকায়, চিবিয়ে চিবিয়ে বলে, ছি, গোসল করবে না মানে? জলদি যাও, তোমার চুল শুকোতে টাইম লাগে। খুশি চট করে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়ে অসহায় গলায় বলে, প্লিজ নিবরাস, আজ না। নিবরাস হাতের তোয়ালে এক স্থান রেখে দ্রুত পায়ে বেডের কাছে আসে।
ব্ল্যাঙ্কেট শুদ্ধ খুশিকে চট করে কোলে তুলে নিয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। খুশি ছটফট করে চেঁচিয়ে ওঠে। না। নিবরাসের কদম থেমে যায়, চোখ মুখ কুচকে আসে, চল শক্ত হয়, সেকেন্ডের মাথায় রামধমক দিয়ে বসে। চুপ, দিব ধরে একটা। খুশি চোখ বুনে যায়, আদ্র চোখে তাকায়। এই মুহূর্তে সে উল্টো রাগ করলে নিবরাস আরও খ্যাক করে উঠবে। আজ তো এক খ্যাক শিয়াল কিনা। ও ভীষণ মায়া মায়া হাতে নিবরাসের গলা জড়িয়ে ধরে, আদরে আহ্লাদে স্বরে বলে, ও নিবরাস প্লিজ। ব্ল্যাঙ্কেট ছাড়ো প্লিজ না। বলতে বলতে সে শব্দ করে চুমো খায় নিবরাসের দাড়ি ভর্তি চোয়ালে। নিবরাস কপাল কুচকে তাকায়, বলে, ব্ল্যাঙ্কেট কিন্তু আর নেই, এটা ভিজলে রাতে। বাক্য সমাপ্ত হওয়ার পূর্বে খুশি বিরস মুখে আঁকড়ে ধরা ব্ল্যাঙ্কেটটা ফেলে দেয়। টলমলে অক্ষিকোটন নিয়ে একবার নিবরাসের কঠিন চেহারার দিকে চেয়ে আবার মুখ ঝামটা মেরে অন্যদিকে ফেরায়। নিবরাস তাকে ওয়াশরুমের ভেতর দাঁড় করিয়ে সরে আসে। খুশি ধরম শব্দে দরজা আটকায়। মিনিট 15 পর আবার দরজাটা অর্ধেক খুলে যায়। নিবরাস তখন প্রয়োজনীয় জিনিসপত্র পকেটে ভরছিল। হানমনে নজর গেল ওয়াশরুমের দিকে। হাত খোলা দরজাটা গলিয়ে কেবল খুশির ভেজা মুখশ্রী দৃশ্যমান। নিবরাস থমকায়, দুষ্টু হেসে 2 কদম এগিয়ে সুর টেনে বলে, কি জান, আসবো আমি? খুশি ঠাস করে দরজা আটকে গলা ফাটিয়ে চেঁচায়। আজওয়াত একটা দূরবীন কিনেছে। দূরের জিনিস আর মানুষজন খুব অনায়াসে নিগুড়ভাবে দেখা যায় এটা দিয়ে। এই তো কাল সন্ধ্যার পূর্বক্ষণে সে এটা পরীক্ষা করেছে। কত দূরে ছিল সে, অথচ কি সুন্দর নিবরাস খুশিকে দেখতে পেল। দুজনে গা ঘেঁষে হাঁটছিল। হাঁটার তালে তালে একজন আরেকজনের সঙ্গে লেপটে যাচ্ছিল। আর তা দেখে আজওয়াদের মেজাজ ক্রমশ বিক্ষিপ্ত হচ্ছিল। হোটেলের সুবিশাল সুসজ্জিত রুমে তন্দ্রাচ্ছন্ন দৃষ্টি ঘুরপাক খেল অনিন্দিতার। মুহূর্তে এসে খুশিতে আটখানা হয়। ঘুমের ছটা লেজ গুটিয়ে পালায়। দ্রুত গতিতে পা চালাতে চালাতে বলে, কি সুন্দর। তোমার থেকে বেশি নয়। চাপা হাসি মিশ্রিত একটা স্বর। অনিন্দিতা লজ্জা আর ফিরে চাইল না। ধপ করে নরম তুলতুলে বিছানায় গা আলিয়ে দিল। অমনি যেন খ্যাটখ্যাট করে উঠল। পুরো রাস্তায় তো ঘুমিয়ে এলে, এখন আবার ঘুম পাচ্ছে কিভাবে? জলদি নাও, ফ্রেশ হও। অনিন্দিতা চোখ খিচিয়ে পড়ে রইল। এই সেই লোক যে কিনা একটু আগে আদুরে গলায় প্রেম বাক্য আওড়াচ্ছিল। একটু রেস্ট নেই। আগে ফ্রেশ হও, যাও অনিন্দিতা, এরপর আমি যাব। অনিন্দিতা উঠল না, একই ভঙ্গিতে চোখ বুজে পড়ে রইল। মিনিটের মাথায় ইজান ক্ষিপ্র গতিতে এগিয়ে আসে, হাত টেনে উঠে বসায়। পরপরই পাজু কোলে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। শীতের তোপে খুশির শরীর দৃশ্যমান রূপে কাঁপছে। সন্ধ্যা হয়ে গেছে। আজও তাদের পাহাড় চড়া হয়নি, কারণ আজ খুশিরই শরীর মানছে না। বেরোনোর পর থেকে সে একটু পরপর নিবেশের কানের কাছে আওড়াচ্ছিল। শীত লাগছে? বেচারা কোনরূপ প্রত্যুত্তরও দিতে পারছিল না। প্রথম প্রথম বিরক্ত হলেও গুনে গুনে 17 বারের বেলায় যখন খুশি এই কথা বলল, তখন সে অসহায় গলায় জবাব দিল, চলো তাহলে ফিরে যাই। খুশি না করল না। মাথার উপর একটা টুপি পরিয়ে দিয়েছে নিবরাসের, একটা মাস্ক মুখে লাগিয়ে দিল। লাল হওয়া চেহারাটা একদমই তাকানো যাচ্ছিল না কিনা। ফেরার পথে আচানকই পা থেমে গেল খুশির। সোজা দিকে চেয়ে নিবরাসের হাত জাকিয়ে বলল, চা খাবো। জড়ো বাতাস বইছে, আকাশ নিভু নিভু। প্রকৃতি যে কোনো সময় গভীর তমসায় ডুব দিবে। এর আগে ফিরে যাওয়া উচিত, সময় নষ্ট করতে চাইছে না নিবরাস। এদিকে আবার বউয়ের আবদারও ফেলতে পারল না। ওকে নিয়ে এগোলো। একটা বেঞ্চে বসিয়ে নিচে গেল চা আনতে। খুশি ভয় পাওয়ার বদলে ঝলমলে চোখ মুখে চারপাশ পরক করতে থাকলো। এত সুন্দর জায়গা তাকালেই কেমন প্রাণ জুড়িয়ে যায়। সম্ভব হলে সে সারা জীবন পাহাড়ের মাথায় ছোট্ট একটা বাড়ি বানিয়ে থাকতো। এই শখের কথা নিবরাসকে বললে কেমন হয়? ভাবখানা মাথায় তরতরিয়ে চড়ে বসলো। নিবরাস এলো মিনিট 5 মাথায়। হাতে 2টো প্লাস্টিকের কাপ, গরম গরম ধোয়া উঠছে তা থেকে। সে খুশির দিকে 2টো কাপই এগিয়ে দিল। পকেট হাতড়ে ফোন খুঁজতে লাগলো। না পেয়ে তাজ্জব বনে গেল, হকচকিয়ে উঠল। আমার ফোন কোথায়? খুশি অবাক হলো বটে, নিজেও বিচলিত কণ্ঠে বলল, আপনার পকেটেই তো থাকার কথা, কোথাও ফেলে এসেছেন নাকি? নিবরাস চিন্তিত মুখে বলে, তুমি একটু বসো, আমি আসছি, কোথাও যাবে না। খুশি মাথা নাড়ালো। নিবরাস ফিরতি পথে হাঁটা ধরল। খুশি একটা কাপ বেঞ্চের কোনায় রেখে আরেক কাপে চুমুক বসালো। চোখ গেল সামনের দিকে। অন্ধকার বাড়ছে, ফাঁকা রাস্তা। খুব সম্ভবত একটা গাছের গোড়া পড়ে আছে, তার উপরে একটা পুরুষালী অবয়ব স্থির বনে বসে আছে।
খুশি হতচকিত নেত্রে পলক ঝাপটায়, সরু দৃষ্টিতে সমস্ত ধ্যান ঢেলে খেয়াল করার চেষ্টা করে। অমনি তার জান প্রাণ শুকিয়ে আসে। জলজল করা দুটো কুচকুচে চোখ তার দিকে চেয়ে আছে, এক মনে নির্নিমেষ। কি অদ্ভুত, অত দূর থেকেও নিশানা তার একদম খুশির দুই চোখ বরাবর। নিবরাস দেরি করেনি, ঝটফট ফিরে এসেছে। যেতে যেতে মনে পড়েছে ফোনটা খুশির হ্যান্ডব্যাগে সেই রেখেছিল। মেয়েটার এত ভোলা মন। নিবরাস বিরক্তি এবং রাগ চেপে ফিরে আসতে খুশির চায়ের কাপটা রেখে উঠে দাঁড়ালো। গায়ের সঙ্গে ছিটিয়ে দাঁড়িয়ে হড়বড় করে বলল, ফিরে যাই চলুন। কি আজব, চা খেয়ে ফেলেছো একা একা? আর তোমার ব্যাগেই তো আমার ফোন, বললে না কেন? খুশি জিভ দিয়ে ঠোঁট ভেজায়। কারণবশত অদ্ভুত নার্ভাসনেস তাকে কাবু করছে। খেয়াল করিনি, চাটা মজা নেই, খুব বিশ্রী স্বাদ, বমি আসে। চলুন এখন। নিবরাস অবাক নেটে তাকে দেখে। স্পেশাল চায়ের স্বাদ তো বিশ্রী হওয়ার কথা নাই, তবুও সে মানা করলো না। খুশির জোড়াজড়িতে হাঁটা ধরতে হলো অবিলম্বে। এক হাতে তার ছোট্ট নরম শীতল তনু জড়িয়ে ধরতেই খুশি কম্পিত স্বরে বলল, আমরা কালই ফিরে যাই। অ্যাটাচড ব্যালকনিটা চাঁদের আলোয় পুলকিত। খুশি দেয়ালে পিঠ থেকে টাইলসের উপর বসে আছে, জীর্ণ শরীরে জড়ানো একটা পাতলা সোয়েটার। নিবরাস তখন ওয়াশরুমে ছিল। বেরিয়ে এসে পুরো রুমে চোখ ঘোরালো। খালি রুম দেখে বুক জুড়ে একটা হতাশ নিঃশ্বাস আপনা আপনি বেরিয়ে এলো। খুশবুটা এত অবাধ্য কেন? ও বিছানার ওপর পড়ে থাকা শালটা হাতে তুলে নিল। ধূপধাপ শব্দ করে সোজা চলে গেল বারান্দায়। খুশি নিচে বসে থাকতে দেখে তার চক্ষু কাঁপালে ওঠে, খেকিয়ে ওঠে মুহূর্তে। এই নিচে বসেছো কেন? ঠান্ডা লাগবে তো। খুশি অবুজের মতো মুখ করে চাইল। নিবরাসের চেহারায় উদ্বিগ্নতা স্পষ্ট। রাগটাও তো বোঝা যাচ্ছে না। খুশি গাল ভরে হাসে। সেই হাসিতে তাজ্জব বনে যায় নিবরাস। অবাক হয় দারুণ। কি হাসছো কেন? ভূত পেয়েছে? উঠো, ঠান্ডা লাগলে খবর আছে, বাথটবে ফেলে আসবো কিন্তু। খুশি আবার শব্দ করে হাসলো। খিলখিল শব্দে সেই হাসি কর্ণধারে ঝংকার তোলে। নিবরাস আশ্চর্য হয়, স্তব্ধ হয়, মুগ্ধ হয়। চন্দ্রলোকে এই মায়াবতীর এহেন হাস্যরস দৃশ্যটা বড্ড ভুবন ভুলানো, বিরল কিনা। নিবরাস হাঁটুতে ভর দিয়ে বসে, উত্তাপহীন স্বরে বলে, আসবে না? আমার কিন্তু সত্যি রাগ উঠছে। মিথ্যে বলছেন? সত্যি বলছি। রাগলে কখনোই আপনি এত আহ্লাদি গলায় উঠতে বলতেন না। ফুস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে নিবরাস। শালটার গায়ে জড়িয়ে দিতে দিতে বলে, একটু আগে না ধমক দিলাম? খুশি তার গলা জড়িয়ে ধরল, প্রসঙ্গ পাল্টিয়ে বলল, নিচে বসুন না একটু। অসম্ভব, কথা আছে। ভেতরে গিয়ে বলবে। আচ্ছা, কোলে নিন। নিবরাস বিরক্ত হলো না, তবে ভুরু কুচকে আসে। তীক্ষ্ণ চোখে তাকায় খুশি রক্ষী কোটরে। কিছু একটা নিয়ে উসখুস করছে। নিবরাস নিজ থেকে আগে আগে ঘাটতে চাইল না, তাই দ্বিরুক্তি ছাড়াই মেয়েটাকে কোলে তুলে রুমে নিয়ে এলো। বিছানার মাঝখানে ফেলে নিজেও উঠে পড়ল। চটজলদি গায়ে ব্ল্যাঙ্কেট টেনে খুশিকে বুকের সঙ্গে মিশিয়ে ফেলল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, এবার বলো। খুশির হাসি হাসি মুখ বানিয়ে তাকিয়েছিল। নিবরাসের অক্ষি কটরে দৃষ্টি রাখতে ভেতরটা কেমন নুয়ে এলো। ভারী এক ক্লান্তির নিঃশ্বাস আশ্রে পড়ল নিবরাসের বুকের ওপর। খুব ধিমে আসা কণ্ঠে বলতে লাগলো, বাবু আসেনি বলে আপনি খুব কষ্ট পেয়েছেন, তাই না নিবরাস? নিবরাস থমকানো দৃষ্টিতে চেয়ে রয়। কোনো মতে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। খুশি ফের প্রশ্ন করে, এত দুঃখ কষ্ট তো আমার সাথে শেয়ার করলেই পারতেন নিবরাস, তখন আমাকে কেন নিজের থেকে দূরে সরিয়ে দিলেন? নিবরাস চোখ সরালো অবিলম্বে। খুশির মাথাটা চেপে রাখলো বুকের বাপাসটায়। ধুক ধুক আওয়াজ হচ্ছে বক্ষপটে। এত তীব্রভাবে ভেতরটা আন্দোলিত হচ্ছে। খুশি স্পষ্টভাবে টের পাচ্ছে, অনুভব করছে। আপনার বন্ধু আপনাকে কি বলে সান্ত্বনা দিয়েছে নিবরাস? তার কথায় কি আপনি আমার কাছে ফিরে এসেছেন? শেষ প্রশ্নটার কোনো যৌক্তিকতা নেই। সেদিন বিকেলবেলা খুশি আর আজওয়াদের কথোপকথন মোটেও সুন্দর কিছু ছিল না। আজওয়াদ কথা দিয়েই খুশিকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল। সেই আজওয়াদ আবার নিবরাসকে তার কাছে ফিরতে বলবে? ওহ, ব্যাপারটা সন্দেহজনকই বটে। নিবরাস বুঝতে পারল না কিছু। কপাল সংকুচিত হয়। ভাবুক স্বরে বলে, কোন বন্ধুর কথা বলছো খুশ? কোনো বন্ধুর সঙ্গেই তো এখন আর যোগাযোগ রাখিনি। খুশি ছোট্ট একটা প্রলম্বিত নিঃশ্বাস ফেলে বলে, তার নাম আজওয়াদ। আশা করি আর ভেঙে পড়া লাগবে না। সে আপনার কি হয়?
1 মিনিট বোধহয় কাটলো নিস্তব্ধতায়। নিবরাস সম্পূর্ণরূপে জমে গেল যেন, চোখের পাতাও নড়ল না। বেমৌর স্তব্ধ সে কতক্ষণ বিশ্বাসই করতে পারল না খুশির কথা। এরপরে ক্ষিপ্র গতিতে উঠে বসলো। খুশির চিবুক বাড়ি খায় তার বুকে। নিবরাস তার বাহু খামছে ধরে, প্রকট নেত্রে তাকিয়ে অবিশ্বাস্য গলায় আওড়ায়, ওকে কিভাবে চেনো তুমি খুশি? বাহু খামছে ধরায় ব্যথা লাগছে বেশ, তবু আর্তনাদ গিলে খুশি বলল, আপনার বন্ধু হিসেবে চিনি। নিবরাস রুদ্ধ গলায় বলে, ও আমার কোনো বন্ধু টন্ধু না। খুশি রক্ষী কটরে হঠাৎ নোনা জল জমে। খুব সন্তর্পণে সে তা লুকিয়ে ফেলে, চোখ নামিয়ে কম্পিত স্বরে বলে, তো কি হয় সে আপনার? তুমি বলো, তুমি ওকে কিভাবে চেনো খুশি? কসম লাগে খুশি, কিচ্ছু লুকাবে না। খুশি সর্বপ্রথম নিবরাসের বন্ধন থেকে নিজেকে মুক্ত করলো, খুব আলগোছে নির্বিকার ভাবে। এরপর শূন্যে চেয়ে এক নিঃশ্বাসে সব খুলে বলল। হসপিটালের করিডোরের প্রথম সাক্ষাৎ, তারপর বাড়ির সামনের অনাকাঙ্ক্ষিত দেখা হওয়া, কথোপকথনটুকুর একাংশ তুলে ধরল। সব শুনে নিবরাস প্রতিক্রিয়া দিতে ভুলে গেল। সেই ক্ষণেই খুশি তার খসখসে 2 হাত ধরল, আহত দৃষ্টিতে চেয়ে ব্যথিত স্বরে বলল, নিবরাস, আমি তো বন্ধা নই। এই ছোট্ট পেটে কারোর অস্তিত্ব তো আপনিও টের পেয়েছিলেন, তাই না? তাহলে কেন সে আমাকে অক্ষম বলে গেল? নিবরাস, বলুন না। নিবরাসের চোখ জ্বলে ওঠে। খুশির সিক্ত নয়ন জোড়ায় দৃষ্টি মেলানো অসম্ভব হয়ে পড়ে। নিবরাস টের পায় তার চোখে জল জমছে, নোনা জল। সেজন্যই চোখ দুটো খুব জ্বলছে, বুকটাও জ্বলছে, যেন কেউ সুনিপুণ হাতে বুকের মধ্যিখানে আগুন ধরিয়ে দিয়েছে। সে আর কেউ নয়, আজওয়াত। খুশি আলতো করে মাথাটার কাঁধে এলিয়ে দিল। তাকে আমি এখানেও দেখেছি নিবরাস, কাল সন্ধ্যায়। সবুজ পাহাড়গুলো যেন সারিবদ্ধভাবে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। আকাশটা স্বচ্ছ, মেঘহীন গগনের সঙ্গে পাহাড়গুলোকে দূর থেকে অবর্ণনীয় সুন্দর দেখাচ্ছে। আজ সূর্যি মামার তেজ কম। মিঠের রোদে মুখরিত সকাল। প্রকৃতির এত সুন্দর রূপ আগে কখনো সচক্ষে দেখেছে বলে অনিন্দিতার মনে হয় না। সে অনেকক্ষণ মন্ত্রমুগ্ধের ন্যায় শূন্য চেয়ে রইল। কেমন ঘোর মেশানো দৃষ্টি তার। ইজানের মুখে মাস্ক, মাথায় কালো ক্যাপ, গায়ে খুব সাধারণ একটা হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট, হাতে একটা সিলভার রঙের ওয়াচ। খুব পরিচিত না হলে কেউই তাকে চিনতে পারবে না। বডিগার্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। অনিন্দিতার হাতটা অতি সন্তর্পণে মুঠোয় ভরে মৃদু কণ্ঠে বলল, চলো। অনিন্দিতার ঘোর কাটে, তবে সম্পূর্ণরূপে না। সে হাত ছড়িয়ে নিচ থেকে ইজানের পেশিবহুল বাহু আঁকড়ে ধরে, উচ্ছ্বসিত আমোদিত গলায় বলে, এখানে সবকিছু এত সুন্দর কেন ইজান? আমার খুব ভালো লাগছে, খুব। ইজান হাসল, মাস্ক পরিহিত বলে সেই হাসি খুনাক্ষরেও টের পেল না অনিন্দিতা। সে নিজের অনুভূতি ব্যক্ত করতে ব্যস্ত, কণ্ঠে খুশির ফোয়ারা। ইজান খুব মনোযোগ দিয়ে তা শুনে যায়। পকেটে রাখা ফোনটায় টুংটাং শব্দে মেসেজ আসে। কোলাহল ছাপিয়ে স্পষ্ট ভাবিয়ে তা টের পায় ইজান। ঘড়িয়ে সময় দেখে নেয়, 10টা বেজে 1 মিনিট। সকালে উঠতে দেরি হয়ে গেছে বেশ। ও হাত ছাড়িয়ে নিল। আশেপাশের মানুষরা নিজেদের মতো ব্যস্ত, কারোর মনোযোগ এদিকে নেই। ইজান অনিন্দিতাকে মুখোমুখি দাঁড় করালো। 2 বাহুতে আলতো করে হাত রেখে মাথা অল্প নোয়ালো, চোখে চোখ রেখে বলল, তুমি পাহাড় দেখো, আমি একটু আসি, কাজ আছে। দৃষ্টি তার বশ করবার মতন, খুব দৃঢ়, এক ঝাঁক মায়া ভরা। তবে অনিন্দিতার কপাল কুঁচকে আসে, তড়াক করে প্রশ্ন ছুড়ে, মানে আমি একা থাকবো কি করে? আর এখানে আবার আপনার কাজ কিসের? ইজান জানত মেয়েটা পাল্টা প্রশ্ন করবে। উত্তরটাও সে পূর্বেই মনে মনে সাজিয়ে রেখেছিল, তাই সঙ্গে সঙ্গে নির্দ্বিধায় জবাব দিল, আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, বেশি না, আধ ঘন্টা লাগবে। তোমাকে ওদের সামনে নিয়ে যেতে যাচ্ছি না। কেন তা নিশ্চয়ই বলতে হবে না। মুনিম তোমার সাথে থাকবে ততক্ষণ, কিছু লাগলে ওকে বলবে। জাস্ট 30 মিনিটস, চলে আসবো। কথার ফাঁকে ফাঁকেই তার এক হাতে এসে ঠেকল অনিন্দিতার নরম আর রক্তিম গালের ওপর। অনিন্দিতা লজ্জায় গুটিয়ে যায়, সাথে সাথে কণ্ঠরুদ্ধ হয়। লজ্জিত ভঙ্গিতে চারপাশ পরক করে, পুরুষালী হাতটা নামিয়ে দেয়, বলে, আচ্ছা আচ্ছা বুঝেছি, জলদি আসবেন। ইজান স্বস্তির নিঃশ্বাস ফেলে, ঘাড় বাঁকায়। মনিম শরৎ তখন অদূরেই দাঁড়িয়ে। দুজনে এতক্ষণ ওদের পানেই তাকিয়েছিল। যেই না ইজান অনিন্দিতার গালে হাত রাখলো, অমনি দুজনে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে। ভাইয়ের কাণ্ডে তাদের লজ্জা লাগছে। কি অদ্ভুত! ইজান গলা উঁচিয়ে ভারী স্বরে ডাকলো, এই মুনিম, এদিকে আয়। মনিম চঞ্চল পায়ে এগিয়ে এলো। তার কাজ সে জানে,
আধ ঘন্টা অনিন্দিতাকে দেখে রাখতে হবে, ব্যাস ওইটুকুই। ইজান তাকে চোখের ইশারায় থাকতে বলল, তবে সম্পূর্ণ নির্ভর হতে পারল না। বারবার বোঝালো দায়িত্বে যেন হেরফের না হয়। মনিম বিজ্ঞের মতো প্রতিবারই ঘাড় নাড়ালো, যেন নিজের দায়িত্ব সে পালন করতে প্রস্তুত। শরৎ তার পেছনে এসে দাঁড়িয়েছে তখন। ইজান আসছে বলে তাকে নিয়ে ভিড়ের ভেতর ঢুকে গেল। ভিড় ছাপিয়ে তাদের আর দেখা গেল না বেশিক্ষণ। খুব সুন্দর কাঠের বেঞ্চ পাতানো, একটার মধ্যেখানে বেশ দূরত্ব। মানুষজন সবাই পাহাড় চড়তে ব্যস্ত। একা পাহাড় চড়ার অনুমতি, সাহস কোনোটাই অনিন্দিতার কাছে আপাতত নেই। ইজান আসুক, এরপর না হয় ওঠা যাবে। মনিম পাশে দাঁড়িয়েই রয়েছে নিজের মতো। অনিন্দিতার অস্বস্তি যাতে না লাগে তাই সে ফোন ঘাটার নাটক করছে। অনিন্দিতার চারপাশে পরখ করে বলল, ভাইয়া কোথাও বসি? মনিম সাথে সাথে ফোন পকেটে পড়ল, ব্যস্ত কণ্ঠে বলল, ওই ব্রেঞ্চটা খালি আছে ভাবি, ওখানে চলুন। সে নিচে বসলো না, একাধারে দাঁড়িয়ে রইল। অনিন্দিতা এক প্রান্তে বসলো। বেঞ্চগুলো অত লম্বাও নাই, 3 জন বসার মতো। অনিন্দিতা বসার আগেই খেয়াল করেছে অন্য মাথায় এক মেয়ে বসে রয়েছে, বিষণ্ণ মলিন চেহারা, যেন খুব দুঃখ জর্জরিত সে। অনিন্দিতা অবাক না হয়ে পারে না। এই সুন্দর স্থানে, যেখানে শ্বাস নিলেও প্রাণ জুড়িয়ে যায়, মন শান্ত হয়, সেখানেও কেউ মন খারাপ করে বসে থাকে। অনিন্দিতার দৃঢ় চাহনি মেয়েটা একসময় টের পেল। সে সন্তপূর্ণে চোখ তুলে, দৃষ্টিতে দৃষ্টি মিলতেই স্বভাববশত অল্প হাসে। লম্বাটে মুখের মিষ্টি এক হাসি। অনিন্দিতা নিজেও হাসে। কি ভেবে জিজ্ঞেস করে, মন খারাপ? মেয়েটি বোধহয় অবাক হয়েছে, হওয়ারই কথা। অপরিচিত অচেনা কেউ কিভাবে চট করে ধরে ফেলল তার বেজায় মন খারাপ। মিথ্যে বলতে মন সায় দিচ্ছে না, তাই সে ঠোঁট নাড়িয়ে মৃদু সরল গলায় জবাব দিল, একটু। এত সুন্দর জায়গায় কারোর মন খারাপও হতে পারে? আশ্চর্য স্বর। অনিন্দিতার কথায় মেয়েটা হেসে ফেলল। কি সুন্দর অমায়িক বিশুদ্ধ সেই হাসি। বলল, সাময়িক মন খারাপ ঠিক হয়ে যাবে। তুমি বুঝি খুব খুশি? অনিন্দিতা মাথা নাড়ায়, স্মিত হেসে বলে, অবশ্যই, প্রথমবার পাহাড়ে এসেছি তো তাই। আমিও। একা এসেছো? জি না, হাজবেন্ডের সঙ্গে। উনি একটু দরকারে এক জায়গায় গেছেন। মেয়েটা চুপ রইল কিয়ৎক্ষণ। অনিন্দিতার চেহারায় নিগুড় দৃষ্টি বোলালো। সময় নিয়ে, বয়সে তার চেয়ে বড় জোর 2-3 বছরের ছোট হবে, দেখে তাই মনে হচ্ছে। গলার স্বরটাও চিকন, সেজন্যই তুমি করে বলা। ও জিজ্ঞেস করলো, নাম কি তোমার? অনিন্দিতা খেয়াল করলো মেয়েটার কণ্ঠ কেমন ম্লান প্রাণহীন। ছটফট গলায় জবাব দিল, অনিন্দিতা। 1 সেকেন্ডের জন্য থামলো সে, এরপরেই গড় গড় করে বলল, মুড অফ করে বসে থেকে লাভ নেই, সব সময় হাসি খুশি থাকার বেটার। সে ফিক করে হেসে ফেলল। একটু কাছে এসে বসে বলল, তুমি খুব সুন্দর করে কথা বলো অনিন্দিতা। অনিন্দিতা ঠোঁট হেলিয়ে লাজুক হাসে। প্রশংসা শুনলে সে লজ্জা পায়। ও প্রত্যুত্তরে বলল, ধন্যবাদ। আপনার নাম কি? খুশি। অনিন্দিতা না বুঝতে পারার মতন সুর টানল, জি, খুশি আমার নাম। অনিন্দিতা বিব্রত হলো অল্প, পরপরই হেসে বলল, সুন্দর নাম। আজাদের হাতে একটা ধারালো নাইফ। উপরের প্রান্তটা এতই তীক্ষ্ণ যে সামান্য বল প্রয়োগ করলেই কাজ শেষ। কেমন চিকচিকো করছে উপরিভাগ, যদিও এটার প্রয়োজন পড়বে না, এক ধাক্কা দিলেই তো সব হয়ে যাবে। তবুও কি ভেবেছে সে এটা সাথে নিয়ে এসেছে। সে দাঁড়িয়ে আছে একটু দূরে, পিচঢালা রাস্তার কাছে। এখানে থেকে অগণিত পাহাড় দেখা গেল, মানুষজন দেখা যাচ্ছে খুবই ক্ষুদ্রাকারে। তাই সে সঙ্গে দূরবীনটাও এনেছে। বরাবরের চেয়ে ভিন্ন তার আজকের ড্রেস আপ। নিজেকে লোকানোর কোনরূপ প্রয়াস নেই। চোখের দৃষ্টি তীর্যক, সতর্ক। দৃঢ় মনে অপেক্ষা করছে সে কখন শিকার আসবে। দূরবীনে দৃষ্টি রাখতেই কাঁধে সাহস একটা হাতের স্পর্শ পেয়ে চমকে যায় আজাদ। তৎক্ষণাৎ সে ঘাড় বাঁকালো, তবে দূরবীনটা হাত থেকে নামিয়ে মাথাটা সামান্য ডান দিকে কাত করে পেছনের ব্যক্তিটাকে দেখতে চাইল। অমনি কেউ জোরালো হাতে ঘাড় বাঁকিয়ে দেয়। খট করে শব্দ হয়। আজাদ আর্তনাদ করে ওঠে। হাত থেকে দূরবীনটা ছিটকে পড়ে অচিরেই। সঙ্গে সঙ্গে আরো 2টো হাত তার কাঁধ আর মুখ চেপে ধরে টেনে নিয়ে যায় অন্য পাশে নির্জন স্থানে। একটা বিশাল গাছের সাথে বাড়ি খায় তার পিঠ। সামনে দাঁড়ানো ব্যক্তিটা খুব আক্রোশে তাকে ছুঁড়ে মেরেছে। আজাদ বুঝতে পারে সে কখনোই এমন শক্তপোক্ত কারোর শক্তির সঙ্গে পেরে উঠবে না। তাই সন্তর্পণে পকেট থেকে নাইফটা বের করে পেছনে আড়াল করে রাখে হাতটা। পূর্ণ দৃষ্টিতে তাকায় ঠিক সামনে বরাবর। বিস্ময় স্ফুটস্বরে কণ্ঠনালিনী থেকে নিঃসৃত হয় একটাই শব্দ, তুই। ইজান তখন শার্টের হাতা ফোল্ড করছিল। মাস্কটা খুলে পকেটে রেখে সে চটপট পায়ে এগিয়ে এলো। ক্রুরদার দৃষ্টিতে ভস্য করে দিতে চাইল আজাদকে। তেজি কণ্ঠে বলল, অবাক হচ্ছিস কেন?
তুই তো জানতি আমি এখানে আসবো। আজাদ ক্রোধে ফেটে পড়ে। জানতাম তো কিছু আমার জন্য আনেছিস, তা বুঝিনি তো। দেখ ভাই, তোর সঙ্গে আমার শত্রুতা শুধু মুখে মুখে, তাই। আচ্ছা তাই? শুধু মুখে মুখে? হিমেলকে কাজে লাগিয়ে বাংলোতে যাওয়ার আগে মারার জন্য আমার পেছনে লোক লাগাসনি? আজাদ সঙ্গে সঙ্গে দুই ধারে মাথা নাড়ালো, প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, অবশ্যই না। সেকেন্ডের মাথায় গালে জড়ালো হাতের একটা থাপ্পড় পড়ে। আজাদ দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় তা। দ্রুততার সঙ্গে ন্যাপ ধরা হাতটা সামনের দিকে আনে আক্রমণের জন্য, কিন্তু তার আগে ইজান একপাশে সরে যায়, হাত চেপে ধরে। আরো দুজন এসে আজাদকে পেছন থেকে ধরে ফেলে, হাত থেকে ন্যাপটা ছুঁড়ে ফেলে। এক হাঁটু গেড়ে নিচে বসে ইজান লম্বা লম্বা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করে, হিমেলকে কেন মারলি? ওর দরকার শেষ, তাই। শরৎ শক্ত মুখে অদূরেই দাঁড়িয়ে আছে। সে জানে ভাই হিমেলকে মাপ না করলেও ওর এমন মৃত্যুও কাম্য করেনি কখনো। আজাদ ছুটাছুটি করছে না, নির্লিপ্ত নজরে তাকিয়ে আছে। গাল জ্বলছে, অথচ তার কোনো বিকার নেই। খানিকক্ষণ পর সে নীরবতা ছেদ করে বলল, ছেড়ে দে ইজান, আজকের দিনটা অন্তত ছেড়ে দে, কাল মেরে ফেলিস। ইজানের ভ্রুদয় বেঁকে যায়, কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে কৌতূহলের তাড়নায়। তাচ্ছিল্য সুরে বলে, কেন? আজকের দিনে কি? ছেড়ে দে। ইজান ঠোঁট কামড়ে ভাবে কিছু, অতঃপর হঠাৎই তার মতিগতি পাল্টে যায়। বলে, সুন্দরভাবে বল, প্রাণ ভিক্ষা চা, এরপর ভেবে দেখব। চমকের তালে শরতের চোয়াল ঝুলে যায়, চোখ দুটো নিজ নিজ স্থান ছেড়ে বেরোনোর জন্য লাফিয়ে ওঠে। সে পেছন থেকে এলোমেলো স্বরে ডাকল, ভাই। ইজান হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। এরপর আরেকটু ঝুঁকলো আজাদের নিকট। করুর হেসে বলল, কি হলো? আজাদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, বলে, পায়ে ধরবো। ইজান সাথে সাথে তার লোকদের আদেশ দেয়, এই দেখ তো সঙ্গে আর কিছু আছে নাকি। একজন আজাদকে আরেকটু শক্ত করে আটকে রাখলো, আর একজন তার ফুল বডি চেক করলো। ইজান তখন চোখ ফিরিয়ে প্রলম্বিত শ্বাস ফেলে। তন্মধ্যে একজন বলে, ইজান চোখের ইশারায় তাকে আজাদের এক হাত ছাড়তে বলল। আজাদ হাতের কবজি ঘুরায়, দাগ বসে গেছে। সে তখনও নির্বিকার, বুকে অদম্য সাহস, পাহাড় সম আত্মবিশ্বাস। হাতটা ধীরে ধীরে এগিয়ে এলো ইজানের পায়ের নিকট। কালো সুমরানো পা ছোঁয়ার আগেই ইজান উঠে দাঁড়িয়ে এক কদম পিছিয়ে গেল, বলল, এভাবে না, সুন্দর মতো যান ভিক্ষা চা, নাহলে মজা পাচ্ছি না। হিমেল যেভাবে তরপাচ্ছিল অমন ভাবে তোকে তরপাতে না দেখলে আমি শান্তি পাবো না। শেষ বেলায় তার চোখে জ্বলন্ত অগ্নিশিখার অস্তিত্ব দেখা গেল, যেন কতটা রাগ ভেতরে পুষে রাখা তা বুঝি আজাদ একটু হলেও টের পেল। তাই ধীমে আসা আনত গলায় হাল ছেড়ে বলল, আজকের দিনটা ভিক্ষা চাই, দয়া করে। বাক্য শেষ হওয়ার পূর্বেই ইজানের ইশারায় লোক দুটো তাকে তুলে ধাক্কা দেয়। ধাক্কা দিতে সে অল্প ঢালু স্থান থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে রোডের ওপর। কোণের দিকটা ছুলে যায়, হাঁটুর ওপরে প্যান্টের অংশ ছিঁড়ে যায়। তারপরও সে সবার হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। শরৎ ব্যগ্র গলায় বলল, ভাই ভাই এটা কি করলেন? ওকে চালেন কেন? ইজান তখন চুল খামছে ধরে এদিক দিক তাকিয়ে নিজেকে শান্ত করতে চাইল। আজাদ এখানে এমনি এমনি আসেনি, কোনো না কোনো মতলবে এসেছে। তাকে মারা কঠিন কিছু নয়, তবে উদ্দেশ্য জানাটা দরকার। ও বিড়বিড় করল, শালা সাইকো একটা। কথা শেষ হওয়ার পূর্বেই ধুম করে একটা শব্দ হয়। ইজান চকিতে তাকায়। একটা ট্রাক ফুল স্পিডে বহুদূরে চলে গেছে। তখন এক লহমায় সামনের রাস্তাটা খালি হয়ে গেছে। অল্প দূরত্বেই রক্তমাখা একটা দেহ পড়ে আছে। শরৎ ছুটে যেতে চাইলে ইজান হাত দেখিয়ে ওকে থামিয়ে দিল ভারিক্কি। জলদ গম্ভীর গলায় বলল, আধা ঘন্টা হয়ে গেছে, ফিরতে হবে। ইজান ফিরে আসার আগবতী অনিন্দিতাই বেঞ্চে বসেছিল। খুশি নামক মেয়েটার সঙ্গে টুকটাক কথা বলছিল সীমিত। খুব বেশি ব্যক্তিগত কোনো আলাপ নয়, কিন্তু ওইটুকুতেই দুজনেরই কেমন আগ্রহবোধ বাড়ল। খুশি নিজের গালায় হাত ঠেকিয়ে বলল, তুমি খুব মিষ্টি অনিন্দিতা। আমার কোনো ছোট বোন হলে সেও নিশ্চয়ই তোমার মতো হতো। অনিন্দিতা হাসে শুধু, তন্মধ্যে পিঠের ওপর আলতো হাতের স্পর্শ টের পায়। তড়াক করে ঘাড় ঘোরাতেই চিরপরিচিত চোখ দুটো নির্নিমেষ দৃষ্টিতে হারিয়ে যায়। সে মুহূর্তেই উঠে দাঁড়ায়, আনন্দিত স্বরে বলে, আপনি এসে গেছেন? ইজান মাথা নাড়িয়ে বলে, বোর হওনি তো? অনিন্দিতার টনক নড়ে যেন। ঘাড় বাঁকিয়ে এসে একবার তাকায় খুশির দিকে, চোখের ইশারায় বুঝায় আমার হাজবেন্ড। খুশি বিনিময়ে হাসে। অনিন্দিতা আর একটু কাজ ঘেঁষে দাঁড়ায়, নিচু চাপা স্বরে বলতে লাগে, ওনাকে দেখছেন ইজান? ওনার সঙ্গে গল্প করছিলাম, একটু বোর হইনি। ইজান বিরক্ত হয়। অপরিচিত কারোর সঙ্গে কথা বলার কি প্রয়োজন ছিল?
অপরিচিত হলেও তার ব্যবহার অমায়িক, মন খারাপ করে বসেছিল তাই একটু। ইজান তপ্ত নিঃশ্বাস ফেলে, বলে, সে কোনো ছেলে নয় বলে বেঁচে গেলে। অপরিচিত কারোর সঙ্গে কথা বলার দরকার নেই অনি। অনিন্দিতা তেমন ভাবাবেগ দেখালো না, ঘাড় বাঁকিয়ে পুনরায় তাকালো খুশির দিকে। খেয়াল করলো খুশির পাশে একজন এসে দাঁড়িয়েছে, লম্বাটে গড়নের এক পুরুষ। খুশিকে হাত ধরে দাঁড় করাচ্ছে। নিবরাসের দৃষ্টি গেল সামনের দিকে। মাস্ক পরিহিত হলেও চোখ দুটো বড্ড পরিচিত ঠেকলো। সন্ধিয়ান চোখে এদিক ওদিক তাকাতেই ও খেয়াল করলো পেছনে দাঁড়ানো মণিমার শরৎকে। বিস্ময়ে থ বনে গেল সে। ইজানের বাজ পাখির নজর তার উপর পড়তে সময় লাগলো না, তবে ওই নজরে বিশেষ প্রতিক্রিয়া দেখতে পেল না নিবরাস। তবু এক বিভৎস অজানা ভয় মনে দানা বাঁধল। ইজান কোনরূপ অভিব্যক্তি প্রকাশ করল না। অনিন্দিতার ডান হাত মুঠোয় নিয়ে বলল, চলো হোটেলে গিয়ে ফ্রেশ হতে হবে। নিবরাসের শরীর টলছে। সে এক ধ্যানে তাকিয়ে আছে ইজানের দিকে। যাওয়ার পূর্বে তার খুব কাছে থাকা রমণীটি খুশির দিকে ইশারা দিল। বিদায় জানিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। খুশিকে নিজের আরেকটু নিকটে টেনে আনলো নিবরাস। যাওয়ার আগে ইজান একবার ঘাড় ফিরিয়ে তাকালো। শান্ত শীতল দৃষ্টি নিবরাস ভরকালো তাতেই। তবে ইজান যেন দৃষ্টিতেই বোঝালো এই যাত্রায় নিবরাস মাপ পেয়ে গেছে। ওরা যেতেই খুশিকে নিয়ে ফেরার জন্য তাড়াহুড়া শুরু করলো নিবরাস। বলল, আমরা আজই ফিরে যাই খুশ। এখান থেকে সোজা সমুদ্র দেখতে যাব কেমন? পাহাড় ভালো লাগছে না। খুশি অবাক হলো, মিলান কণ্ঠে বলল, কি বলছেন? পাহাড়েই তো চড়িনি এখনো, ফিরে যাব মানে? আর আপনি এতক্ষণ কই ছিলেন? এমন টায়ার্ড দেখাচ্ছে কেন? নিবরাস উত্তর দিল না। আচানকই অদ্ভুত স্বরে প্রশ্ন করল, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? তোমাকে যে যাওয়ার আগে ইশারা দিল। ওহ, ওর নাম অনিন্দিতা। একসঙ্গে বসেছিলাম, টুকটাক কথা বলেছি। মেয়েটাকে আমার ভালো লেগেছে নিবরাস। সে চট করে আমার মন খারাপই দূর করে দিয়েছে। কজনের এই গুণ আছে বলুন তো? ওর হাজবেন্ড না আসলে আরেকটু কথা বলতে পারতাম। খুশি স্মিত হেসে একদমে পুরোটা বলে। নিবরাস জন্য ছোটখাটো ধাক্কা খায়। হাজবেন্ড? দেখলেনই তো, ওরা আমাদের শহরেরই। মেয়েটার সঙ্গে আবার দেখা হলেও হতে পারে।